উপস্থিত প্রধান অতিথি হিসেবে আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের অভিভাবক, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী, মাননীয় সংসদ সদস্য তাজুল ইসলাম, আমি তাকে বিশেষভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই যে শুধু আমরা যখন ডাকি তখন না, প্রত্যেকটি ক্ষেত্রেই তিনি আমাদেরকে অভিভাবকের ছায়াতলে আমাদেরকে আবদ্ধ করে রেখেছেন এবং তার দিক নির্দেশনায় আমরা পরিচালিত হচ্ছি। আজকে এত ব্যস্ততার মাঝেও আগামীকালও তিনি বাইরে যাবেন, তারপরও তিনি আজকে এখানে উপস্থিত হয়েছেন আমাদের এই অনুষ্ঠানকে অলঙ্কৃত করার জন্য। আমি বিশেষভাবে তার প্রতি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের উপস্থিত আমাদের ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, আমি সংক্ষেপে বলবো কারণ সময় 10 মিনিট নির্ধারণ করেছি, চেষ্টা করবো 10 মিনিটের মধ্যেই শেষ করতে। আমাদের ঢাকা মহানগর আওয়ামী লীগের অভিভাবক বীর মুক্তিযোদ্ধা আবু আহমদ মান্নাফি এবং আমাদের নেতৃত্ব ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যারা মোহাম্মদ হুমায়ুন কবির, আমাদের মাননীয় সংসদ সদস্য ঢাকা 5 কাজী বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনু, তিনিও উপস্থিত হয়েছেন এবং বক্তব্য দিয়েছেন। আমাদের কাউন্সিলর, অত্র ওয়ার্ডের কাউন্সিলর এবং আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 1 নম্বর প্যানেল মেয়র আপনাদের সকলের প্রিয় জনাব শহীদুল্লাহ মিনু, আমাদের মহিলা কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সাথী আক্তার সহ উপস্থিত কাউন্সিলরবৃন্দ এবং আজকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, গণপরিবহন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব, পরিবহন সহ সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিশেষভাবে আজকে আয়োজন যারা করেছেন নেপথ্যে থেকে আমাদের কর্মকর্তাবৃন্দ সহ, আমাদের কমিটি সহ, স্থায়ী কমিটি সহ এবং যারা কলা কুশলী, সঙ্গীত শিল্পী এবং নৃত্য পরিবেশন করবেন, আমাদের বিভিন্ন সঙ্গীত কেন্দ্রের আমাদের শিল্পীবৃন্দ সহ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, থানা ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, প্রিয় এলাকাবাসী, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং স্বাধীনতা দিবসের রক্তিম শুভেচ্ছা সবাইকে, অভিনন্দন সবাইকে। আজকে আমরা 51তম স্বাধীনতা দিবসে পদার্পণ করেছি। আমাদের জীবনের জন্য এটা একটি বড় অর্জন। আমরা গত বছরই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছি এবং এবার আমরা 51তম স্বাধীনতা দিবসে পদার্পণ করলাম। আমি বক্তব্যের প্রথমেই শ্রদ্ধা নিবেদন করি মহান জাতির মহান নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। শ্রদ্ধা নিবেদন করি জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মোহাম্মদ মনসুর আলী এবং ইউসুফ কামরুজ্জামানের প্রতি, যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন। আমি শ্রদ্ধা নিবেদন করি 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোন যাদের আত্মত্যাগের বিনিময় আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। আজকে এই মিলনায়তনে দাঁড়িয়ে আমি বিশেষভাবে শ্রদ্ধা নিবেদন করি যার নামে এই মিলনায়তন আমরা করেছি, ঢাকা সিটি কর্পোরেশন করেছি, জহির রাহমান মুক্তিযোদ্ধা ছিলেন। স্টপ জেনোসাইড আপনারা যদি কেউ না দেখে থাকেন তাহলে স্টপ জেনোসাইড অবশ্যই ওনার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রামাণ্য চিত্র, যেটা সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যখন সকল কিছু প্রচার করা বন্ধ ছিল, উনি এই স্টপ জেনোসাইড করে সারা বিশ্বকে দেখিয়েছে। আজকে আমরা যেটা বলি যে 25শে মার্চ রাতে সার্চলাইট অপারেশন জেনোসাইড হয়েছে, আসলে বাংলাদেশে 30 লক্ষ শহীদকে রক্ত দিতে হয়েছে। এই পুরো বিষয়টা তিনি তুলে ধরেছিলেন বিশ্বের কাছে। আমি জহির রায়হানের প্রতি আমার বিশেষ শ্রদ্ধা নিবেদন করছি। বক্তব্য দিবেন আমাদের মাননীয় প্রধান অতিথি, দিক নির্দেশনামূলক এবং গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন। আমি দুটো বিষয় আপনাদের মাঝে তুলে ধরব। আজকে কোনো জ্বালাময়ী বক্তব্য না, আজকে একটু ইতিহাসের পাতায় আমরা ফিরে যাই। স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ যে কোনো দেশের জন্যই একটি বিরল অর্জন। সব দেশ এই অর্জন করতে পারে না, আর সবাই এই অর্জনের মূল কারিগর হতে পারে না। তো মূল কারিগর হতে পারে না। আমরা যখন 75-এর 15ই আগস্ট জাতির পিতাকে হত্যা করার পরে আমরা লক্ষ্য করলাম যে জাতির পিতা বঙ্গবন্ধুর নামটা মুছে ফেলা হলো। কে স্বাধীনতার মূল কারিগর বা মূল স্থপতি, সে বিষয়টা কেমন জানি ঢাকা পড়ে গেল। আমরা দেখলাম মুক্তিযুদ্ধের কথা আর বলা হয় না, মুক্তিযুদ্ধ মনে হয় এমনি এমনি হয়ে গেছে।
আমরা দেখলাম রাজাকার আলবদর আনসাম, যারা যুদ্ধপরাধী, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, ৩০ লক্ষ শহীদকে হত্যা করার নেপথ্যে কাজ করেছে, আমাদের বীর বুদ্ধিজীবীদেরকে, শহীদ বুদ্ধিজীবীদেরকে তারা হত্যা, মা বোনদেরকে স্মৃতহানি করেছে, সম্ভ্রমহানি করেছে, এগুলো আর কেউ বলে না। শুধু বলে যে একজন ২৭শে মার্চ কালুনগর বেতার কেন্দ্র থেকে একজন স্বাধীনতা ঘোষণা করেছে। এটুকুই আমরা স্বাধীনতার ইতিহাস পেলাম। আর দীর্ঘ ২১ বছর আর কোনো ইতিহাস কিন্তু আমাদের প্রজন্ম পায়নি। বিশেষ করে আমি তো ওই প্রজন্ম, আমার বয়স যখন ৭৫, তখন আমার বয়স ৪ বছর, বেড়ে উঠেছি কোনো ইতিহাস ছাড়া। একটা জাতি মুক্তিযুদ্ধের মাধ্যমে সকল শ্রেণীর মানুষ অস্ত্র হাতে নিয়ে, যার যা কিছু ছিল, বাঁশ নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, কোদাল নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, হাতে বাঁশের পেরেছে, বধি দাও পেয়েছে, সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, যে যেভাবে পেরেছে সেভাবে যুদ্ধ করেছে। এরকম সারা বিশ্বে এরকম নজির নেই যে সব শ্রেণীর মানুষ মুক্তিযুদ্ধে এরকম ভাবে ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতার জন্য কাজ করে, স্বাধীনতা অর্জন করে নিয়ে। সেই পুরো ইতিহাসটাকে ধামাচাপা দিয়ে দেওয়া হলো। শুধু শুনলাম ২৭শে মার্চ একজন চিটাগাংয়ের কালুনগর বেতার কেন্দ্র থেকে একটি ঘোষণা দিয়েছে। কালুঘাট, দুঃখিত, আমাদের বীর মুক্তিযোদ্ধা। কিভাবে হলো? সরকার গঠন হলো ১০ই এপ্রিল। সব স্বাধীনতারই একটি ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স থাকে, স্বাধীনতার একটি সনদ থাকে, একটা ঘোষণাপত্র থাকে যে কিভাবে স্বাধীনতাটা হচ্ছে, কেন আমরা স্বাধীনতায় যাচ্ছি, কেন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছি, কি অর্জনের জন্য যাচ্ছি, এটা একটা ঘোষণাপত্র থাকে। সেই ঘোষণাপত্রে সুষ্ঠুভাবে বলা আছে কি কি কারণে। যেহেতু গণপরিষদের নির্বাচনে, ৭০-এর নির্বাচনে পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলাদেশের আওয়ামী লীগের প্রতি তাদের জনসমর্থন দিয়েছে, যেহেতু তারা শপথ নিয়েছে, যেহেতু তারা সরকার গঠনের জন্য যখন গিয়েছে সেই সরকার গঠন করতে দেওয়া হয়নি, সংসদ বন্ধ করে দেওয়া হয়েছে, যেহেতু ২৫শে মার্চ রাতে তাদের উপরে আক্রমণ করা হয়েছে, যেহেতু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৬শে মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দিয়েছে, সেহেতু ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা। এবং তারই ফলশ্রুতিতে মুজিবনগর সরকার গঠন, তাদের থেকে যারা গণপরিষদের সদস্য ছিলেন, নির্বাচিত সদস্য, পাকিস্তান, শুধু বাংলাদেশ না, সারা পাকিস্তানের লোক এদেরকে ভোট দিয়েছে, মুজিবনগর সরকার গঠন করেছে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য। অস্থায়ী সরকার, বাংলাদেশের স্বাধীনতা যেহেতু ২৬শে মার্চ, বাংলাদেশের সরকার, প্রথম সরকার মুজিবনগর সরকার গঠন করেছে। এই যে ঘোষণাপত্র, সেখানে সবকিছু লিপিবদ্ধ করা আছে, কিন্তু সেটা কেউ আর পড়ে দেখে না, কেউ আর বলে না, কেউ আর খুলে দেখে না। ঘোষণাপত্র যেটা আমি বললাম সারা বিশ্বে আছে। যখন যুক্তরাষ্ট্র প্রথম যুদ্ধ ঘোষণা করে, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, সেখানেও বলা আছে, এবং সেখানে নেতাটাকে জর্জ ওয়াশিংটন, একজন নেতা। একটি মুক্তিযুদ্ধ একটি বিশাল মহাকাব্যেরও মহাকাব্য, বিশাল এর ব্যাপকতা। সকলের প্রতি আমরা সম্মান প্রদর্শন করব, যারা সংশ্লিষ্ট সকল। অনেক অজানা গল্প, অনেক অজানা কথা রয়ে গেছে এখনো অনেকে খতিয়ে দেখেনি যে কার বোনটা সেদিন স্মৃতহানি হয়েছে। এখনো কারো ঘরে জানি না তার বাবাকে সামনে মেরে গেছে, সেই সন্তানটা এখন কিভাবে আছে। এরকম হাজারো লক্ষ। জর্জ ওয়াশিংটন, এর জন্য ভারতের ফাদার অব দি নেশন, জাতির পিতা মহাত্মা গান্ধী কিন্তু ভারতের প্রথম রাষ্ট্রপতিও না, প্রথম প্রধানমন্ত্রীও না, উনি কিন্তু কোনো পদই নেননি, কিন্তু উনাকে ছাড়া কিন্তু স্বাধীনতা হতো না। তেমনি সিঙ্গাপুরে ফাদার অব দি নেশন লি কুয়ান ইউ, ওনাকে ছাড়া স্বাধীনতা হতো না। সকলের অংশগ্রহণ হয়েছে, সকলের ইতিহাসে সকলেরই অবদান রয়েছে। যে ২৭শে মার্চে কালুরঘাট বেতার কেন্দ্রে পাঠ করেছে যে আই অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার শেখ মুজিবুর রহমান হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, ওনার অবদান অবশ্যই আছে, সেটুকুতে আছে। কিন্তু পরবর্তীতে ৭৫-এর পরে
এরকম একজন ব্যক্তিকে বঙ্গবন্ধুর বিকল্প হিসেবে তৈরি করার চেষ্টা, এবং তার জন্য বঙ্গবন্ধুর নামটা মুছে ফেলতে হবে, জাতির পিতা শব্দটা বাদ দিতে হবে, যুদ্ধপরাধীদের সকল ইতিহাস বাদ দিতে হবে, প্রজন্মকে ইতিহাস থেকে বঞ্চিত করতে হবে। এটা তো প্রয়োজন ছিল। আজকে আমরা এই ইতিহাসটাকে যদি অনুধাবন না করে, এই শিক্ষাটা গ্রহণ না করি, এবং আমাদের প্রজন্ম থেকে প্রজন্মকে এই সঠিক ইতিহাসটা যদি আমরা পরিবেশন না করি, উপস্থাপন না করি, তাহলে আমরা যারা দীর্ঘ 21 বছর বঞ্চিত হয়েছি, এটা মনে করলে হবে না যে আজকে আওয়ামী লীগ সরকার আছে, আজকে আমরা এতবার বঙ্গবন্ধুর সেই ভাষণ 7ই মার্চ আমরা শোনাচ্ছি। 75 থেকে 90 সাল পর্যন্ত 7ই মার্চের ভাষণটাই শোনানো যেত না, বন্ধ করে রাখা হয়েছিল। যদি কেউ কষ্ট করে শোনাতে চেষ্টা করত বা শুনতে চেষ্টা করত, তার উপর অত্যাচার নির্যাতন করা হতো। 90-এর গণ অভ্যুত্থানের পর থেকে এটা আবার চালু করা হয়। 15ই আগস্ট 75-এর পরে 15ই আগস্ট বঙ্গবন্ধুর জন্য দোয়া মাহফিল করতে দেওয়া হতো না। যদি কেউ নীরবে নিভৃতে চেষ্টা করত, তার বাসায় যদি একটু খিচুড়ি রেঁধে গরিবদের কাছে বিলি করা হতো, তাহলে খোঁজ আসতো গোয়েন্দা থেকে যে ওই বাসায় কেন খিচুড়ি রাঁধা হয়েছে, কেন গরিবদের কাছে বিলি করা হচ্ছে, এবং সেই ডেকচি নিয়ে যাওয়া হতো এবং তার উপর নির্যাতন আছে। এই ছিল অবস্থা। আজকে যে আমরা এত সুন্দর জীবনযাপন করছি, এই সুবিধাটা কিন্তু দীর্ঘ 21 বছর আমাদের প্রজন্ম পায়নি। তাই আজকে আমাদের এই মহাকাব্যের রচয়িতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি আরেকটি বড় বিষয় হলো যে এত সুন্দরভাবে, এত সুষ্ঠুভাবে একটি মুক্তিযুদ্ধ সংগঠিত করা এক ব্যক্তি, যে এত নিরূপণ কারিগরি তার মাধ্যমে তিনি করেছেন। আমি 2-3টা উদাহরণ দিয়ে আমি শেষ করব, কারণ এটা আসলে এত ব্যাপকতা যে সব বলারও সুযোগ নাই। আর আমি যে আবার সব জানি তাও না, যতটুকু আমি জানি ততটুকু আপনাদের মাঝে তুলে ধরতে চাই। আরো অনেকে অনেক কিছু জানে, কিন্তু ওই যে ছোট ছোট কিছু ফাঁক থাকে, অনেকে সেগুলোকে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে। এদিকে সজাগ থাকতে হবে আমাদের। 70-এর নির্বাচন, বঙ্গবন্ধু মুক্ত হলেন 69-এর গণ অভ্যুত্থানের নয়। এর আগে 66 থেকে 69 পর্যন্ত একটানা তিনি কারাগারে। সেই কারাগারে থাকাকালীন তিনি তার দলের লোক না, গণতান্ত্রিক দলের একজন লোক চিত্তরঞ্জন সুতা, বরিশালে প্রবীণ কমিউনিস্ট লিডার, তাকে যেদিন তিনি মুক্ত হলেন তার আগেই বলে দিলেন যে আপনি মুক্ত হয়ে আর বাংলাদেশে থাকবেন না, আপনি কোথায় যাবেন? আপনি ভারতে যাবেন। ভারতে একটি বাসা ঠিক করা আছে কলিকাতায়, সেই বাসায় অনেক মুক্তিযোদ্ধারা গিয়েছেন, যারা কলকাতায় গিয়েছেন। সেই বাসা আপনি ঠিক করবেন, সেই বাসায় মুক্তিযুদ্ধ যখন হবে তখন সকলে গিয়ে সেই বাসায় উঠবে। সেই বাসা থেকে আপনি তারপরে বাকিদেরকে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিবেন এবং প্রশিক্ষণের ব্যবস্থা করবেন। সেই চিত্তরঞ্জন সুতা, উনিও 69-এর পরে উনি মুক্ত হন এবং তিনি সেরকম ভাবেই চলে যান ভারতে। চিত্তরঞ্জন সুতার নাম আজকে কেউ অনেকে জানবেন না, ইতিহাসের এক অলিখিত অধ্যায়। 26শে মার্চ কেন হলো? কেন 26শে মার্চ? কেন 7ই মার্চ না? আজকে আমরাও অনেকে বিভ্রান্ত করে ফেলি, আমরা ভুল করে বলে ফেলি 7ই মার্চই আসলে স্বাধীনতার ঘোষণা। না, 7ই মার্চ স্বাধীনতার সংগ্রামের আহ্বান। দিক ঠিক করে রেখেছেন জাতির পিতা বঙ্গবন্ধুই যে 26শে মার্চ হবে। কেন হবে 26শে মার্চ? কারণ 23শে মার্চে সেই চিত্তরঞ্জন সুতা তার স্ত্রীকে দিয়ে একটি জন্য সব প্রস্তুতি হয়ে গেছে, বরযাত্রা। আপনারা জানেন যুদ্ধের সময় বিভিন্ন কোডিং করে তথ্য দেওয়া হবে। সেই কোডটা ছিল বরযাত্রীর জন্য সকল প্রস্তুতি হয়েছে। বঙ্গবন্ধু
আলাপ করছিলেন 23শে মার্চ সন্ধ্যার পরে 32-এর বাসায় সকলকে নিয়ে বিভিন্ন আলোচনা করছিলেন, দিক নির্দেশনামূলক আলাপ করছিলেন। সাধারণ একজন নারী এসে দেখা করতে চাইলেন। অনেকে বললেন যে এখানে বিশেষ আলাপ হচ্ছে, এখানে তো ঢোকা যাবে না, এই একে বের করো, একে কোথেকে আসছে। তিনি জোর করেই ঢুকছেন, না আমি মুজিব ভাইকে দেখব। তখন তো বঙ্গবন্ধুকে সবাই মুজিব ভাই বলতেন। তখন বঙ্গবন্ধু দূর থেকে যখন দেখলেন, ওনাকে আসতে দাও, নিয়ে ওনাকে ভিতরে নিয়ে গেলেন, দিলেন, বঙ্গবন্ধু পড়লেন, কাগজটা গিলে। এরকম কাগজ বঙ্গবন্ধু জীবনে অনেক গিলে খেয়েছে, একবার না। সেই কথাটা হলো যে তার মানে বঙ্গবন্ধু এখন সবাইকে নির্দেশনা দিবেন যে তোমরা যার যার মতো, সৈয়দ নজরুল ইসলাম বলেন, তাজউদ্দিন আহমেদ, কামরুজ্জামান বলেন, মনসুর আলী সাহেব বলেন, শেখ ফজলুল হক মনি বলেন, সিরাজুল আলম খান বলেন, আব্দুল রাজ্জাক বলেন, তোফায়েল আহমেদ বলেন, আমির হোসেন আমু বলেন, যারা মুক্তিযুদ্ধে সংগঠিত করেছেন সবাইকে ভিন্ন ভিন্ন দিক নির্দেশনা, যে তোমরা হলো বরযাত্রী, তোমরা যাবা ভারতে, আগরতলা দিয়ে যাও, আর যেখান থেকে দিয়ে যাও, কুমিল্লা দিয়ে যাও, না ব্রাহ্মণবাড়িয়া দিয়ে যাও, যশোর দিয়ে যাও, যেখান দিয়ে যাও যাবা, 25শে মার্চের পর থেকে যাওয়া আরম্ভ করবো, এবং সেখানে গিয়ে সকল প্রস্তুতি আছে। ওই যে ওই কলকাতার ওই বাড়িতে উঠবা, প্রথমে ওই বাড়িতে উঠবা, সেই বাড়িতে উঠে তারপরে সকলের আরো দিক নির্দেশনা দেওয়া আছে, সেভাবে কাজ হবে। এবং সেই বাড়ির ঠিকানা এবং নাম মুখস্থ করিয়েছিলেন বঙ্গবন্ধু সবাইকে। সেই 23শে মার্চ পর্যন্ত এর জন্য বঙ্গবন্ধু অপেক্ষা করেছেন। আরো 25শে মার্চ বঙ্গবন্ধু জানতেন যে গোল টেবিল বৈঠক ভেঙে যাবে, গোল টেবিল বৈঠক ভেঙে গেলে তারা আক্রমণ করবে, তারা আক্রমণ করার শেষ মুহূর্ত পর্যন্ত আমি অপেক্ষা করব। বঙ্গবন্ধু এই দেশকে কোনো বিচ্ছিন্নতাবাদী দেশ হিসেবে গঠন করতে চাইনি। তিনি পূর্ণ তাদের যে বাঙালি জাতির যে অধিকারটা, সেই অধিকারটাকে সারা বিশ্বকে দেখাতে চেয়েছে যে আমরা নির্বাচিত, আমাদের ম্যান্ডেট হলো স্বাধীনতা, সেই ম্যান্ডেট নিয়ে আমরা শাসনতন্ত্র কায়েম করতে চেয়েছি। পাকিস্তান আমাদেরকে শাসনতন্ত্র কায়েম করতে যায়নি, আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে, আক্রমণ করেছে। আমরা ডিফেন্স হিসেবে আমরা যুদ্ধে লিপ্ত হয়েছি এবং আমাদের স্বাধীনতা অর্জন করেছি। এই পুরো প্রক্রিয়াটা বঙ্গবন্ধু এই মাস্টার প্ল্যানটার মূল নকশাটা তিনি করেছেন। এই জন্য তিনি অপেক্ষা করেছেন। 25শে মার্চ সার্চলাইট অপারেশন হচ্ছেন, উনি জানেন, উনি অপেক্ষায়। সার্চলাইট অপারেশন ওরা হবে, ওদেরকে ভুল করতে দাও, ওরা ভুল করুক, ওরা ঝাঁপিয়ে পড়ুক। ওরা যখন ঝাঁপিয়ে পড়েছে, ঠিক তার বাসা আসার আগ পর্যন্ত তিনি সেই প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণাটা দিয়ে দিলেন। এই হলো, এত সুন্দর নিরূপণ কারিগর কোন মুক্তিযুদ্ধ আর হয়নি। এভাবে বঙ্গবন্ধু স্বাধীনতাটাকে নিয়ে এসেছেন এবং তার সেই 25শে মার্চ রাতে সকলকে দিক নির্দেশনা দিয়েছেন। সকলেই চলে গেছে যে যার মতো, কেউ গিয়েছে কেরানীগঞ্জ দিয়ে, কেউ গিয়েছে ব্রাহ্মণবাড়িয়া, কেউ গিয়েছে বিভিন্ন যশোর থেকে, যে যেভাবে পেরেছে সবাই চলে গেছে। এবং 7ই মার্চের ভাষণে এত সুন্দরভাবে সবকিছু বলেও আবার কিছুই বলা হলো না, এমন ভাবে তিনি বক্তৃতাটা দিলেন যাতে করে, যেটাকে বলে ইউনিল্যাটারাল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, মানে এককভাবে একতরফা ভাবে যদি কেউ স্বাধীনতা ঘোষণা করে তাহলে তাকে বিচ্ছিন্নতাবাদী বলা হয়। সে বিচ্ছিন্নতাবাদী তকমা যেন বাঙালি জাতির উপরে না পড়ে, এর জন্য তিনি এই সুন্দরভাবে 7ই মার্চের ভাষণকে এমন ভাবে সাজালেন যে তার উপরে সেই তকমাটা দিতে পারলো না, তার উপরে 7ই মার্চে আক্রমণ করতে পারলো না। কারণ তিনি জানতেন যে 7ই মার্চে যদি আবার আক্রমণ করে ফেলে তাহলে আমার ঘটনা প্রবাহ ভিন্ন দিকে যেতে পারে। এর জন্য তাকে অপেক্ষা করতে হবে সেই সময়টা পর্যন্ত। এই সকল এত সূক্ষ্মভাবে তিনি যে নকশা করেছেন, কার্যক্রম করেছেন, এর জন্যই তিনি জাতির পিতা। আর উনি ছাড়া আমি হই, আপনি হন, যে কোনো সৈনিক, যে কোনো সিপাহী, যে কোনো মেজর জেনারেল, যে কোনো সেনাপতি যদি বলতো যে আজ থেকে বাংলাদেশ স্বাধীন, কোনো কামে আসতো না। এটাও বলেন, একমাত্র অধিকার ছিল ওনার, এবং তিনি যথাসময়ে তাকে আটক করার আগে, ওনাকে তো আটক করা হয়েছিল, কিন্তু উনি তো প্রস্তুত ছিলেন মৃত্যুর জন্য।
উনি তো জানতেন যে ওনাকে হত্যাই করা হবে, কারণ এভাবে পাকিস্তানি বাহিনী আসবে ওনার বাসায়, উনি বাসায় থাকবে, ওনাকে ছেড়ে দিয়ে দেবে। উনি তো জানেন যে ওনাকে হত্যা করা হবে, উনি ভেবেছেন, ধরেই নিয়েছেন আমাকে হত্যা করা হবে। ঠিক আগ মুহূর্তে উনি যথাযথভাবে সকল প্রক্রিয়া সম্পন্ন করে আন্তর্জাতিক নিয়ম কানুন শিষ্টাচার মেনে স্বাধীনতার ঘোষণা দিয়ে গেলেন। উনি জানতেন যে আমি থাকবো না, উনি জানতেন যে উনি থাকবেন না, কিন্তু আমার বাঙালি স্বাধীনতা অর্জন করে আনবে এই আস্থা ওনার ছিল, এবং সেটাই জাতি প্রমাণ করেছে। 30 লক্ষ শহীদ অজ্ঞাতরে রক্ত দিয়েছে, 2 লক্ষ মা বোনের আত্মত্যাগের বিনিময় আমরা স্বাধীনতা অর্জন করেছি। আবারও সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা।